হাই সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল উইচ ইজ পায়েলস ব্লগ। সবসময় সময় হয়ে ওঠে না, আর মাঝখানে মাঝখানে আমার হয়তো দেওয়াও হচ্ছে না ভিডিওস, বাট আমার মনে হচ্ছিল যে অনেকগুলো কথা বলা হয়নি মাঝখানে, কেন আমি ভিডিওস করা বন্ধ করে দিয়েছিলাম বা কী হয়েছিল। তো ভিডিও আমি স্টার্ট করেছিলাম বোধহয় 2020 লকডাউনের সময়। তখন মনে হয়েছিল যে দিস ইজ দ্য রাইট টাইম, ইনাফ টাইম দিতে পারবো, সুন্দর সুন্দর ভিডিওস বানিয়েছি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তারপরে 2021 হঠাৎ করে এপ্রিল থেকে পাপা করোনা অ্যাফেক্টেড হয়। আমরা শুরুতে নিয়ে যাই সানাকা হসপিটাল অফ দুর্গাপুর। ওখানে 4 দিন থাকে পাপা। আর হসপিটালে যেরকম সিচুয়েশন ছিল যে আমরা ফোন করে জানতেও পারছিলাম না, না ওরা আমাদেরকে কিছু জানতে চাইছিল। হঠাৎ করে 3 দিন পরে বাবার ফোন আসে যে আমি আর চলতে পারছি না, আমি নিঃশ্বাস নিতে পারছি না, এরা বলছে গিয়ে দুধগুলো, চিকেন স্যুপ গিয়ে নিয়ে আসতে হবে। আমি সেটাও পারছি না, এরা হেল্পও করছে না, আমি হাঁটতে পারছি না, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার মনে হচ্ছে আমি মরে যাবো মাম। সেই সময় দৌড়ে গেছিলাম আমি হসপিটালে। এমন একটা সিচুয়েশন ছিল যে মানে চারিদিকে করোনা, চারিদিকে দরজা গাড়ি যাতায়াত করা বন্ধ করে দিয়েছে। আর তার মধ্যে যখন হসপিটালে পৌঁছাই, হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে কিছু বলছেই না, ওরা কিছু জানাচ্ছেই না, পেশেন্ট কেমন আছে কী আছে কিচ্ছু জানাচ্ছে না, না ঢোকা অ্যালাউড, না ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তখন আমি ওখানে দাঁড়িয়ে ডিসিশন নিয়ে যে বার করে নেব বাবাকে, কারণ বোঝা যাচ্ছে না। আমি জানি বাবা ঠিক আছে, যত ফোনে কথা বলেছে, নিঃশ্বাস নিতে পারছে না, ফাইন, দ্যাট ইজ স্টিল অক্সিজেন দিয়ে কভার করা যাবে। তো সেই বার করা, সেই ডিসচার্জ প্রসিডিওর টুক আস 6 আওয়ার্স, অ্যান্ড 6 আওয়ার্সের মধ্যে বাবাকে বার করে কোন হসপিটালে দেবো, যে হসপিটালে ফোন করছি সেই হসপিটালে বেড নেই, একদমই বেড নেই। তো তখন বোধহয় এন্ড অফ এপ্রিল চলছে বা বিগিনিং অফ মে। অনেক কষ্টে আমরা পেলাম গৌরীদেবী হসপিটাল। এবার জানতাম না গৌরীদেবী দুটো আছে, একটা মেডিকেল কলেজ, একটা প্রাইভেট। আমরা যে প্রাইভেটে বেড পেয়েছি সেটা জানতাম না। গৌরীদেবী হসপিটাল থেকে বললো ইমিডিয়েটলি নিয়ে চলে আসুন, আমরা দেখে নেব। 6 ঘন্টা পর যখন বাবা বেরোলো, অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করলাম, সব কিছু করলাম, আমরা বাবাকে চিনতে পারছিলাম না। বাবা দাঁড়ানোর মতো অবস্থায় নেই, বাবার হাই ফ্লো অক্সিজেন চলছে, আর বাবা আমাদের কাউকে চিনতে পারছে না। এই সিচুয়েশনটা যে কত ভয়ানক ছিল যখন বাবাকে দেখি আমরা, আমরা তখন রিয়েলাইজ করি যে খুব বড় ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি। বা ভুল বলবো না, কারণ সানাকা হসপিটাল খুব ভালো ট্রিটমেন্ট দিয়েছে আগের বার ফেজ 1 যখন হয়েছিল করোনাতে। কিন্তু এইবার যে একদমই দেখেনি পেশেন্টকে, এবং একজন ডক্টরও আমাকে এসে বললেন যে আপনি বার করে নিয়ে যান এখান থেকে, একদমই ভালো চিকিৎসা ব্যবস্থা হচ্ছে না। যাই হোক, বারটার করলাম, করে আমরা গৌরীদেবীতে নিয়ে গেলাম। গৌরীদেবীতে গিয়ে বাবার যখন সিটি স্ক্যান হলো, সিটি স্ক্যানের পরে ডক্টর আমাকে বলছে বাড়িতে ছেলে কে আছে। আর আমি সব, আমাকে বলুন। বলছে না না, আপনি শুনতে পারবেন না, কে আছে তাকে ডাকুন। আমি বড় মেয়ে, আর কেউ আসেনি, আমি বাবা, আপনি আমাকে দেখান। উনি তখন আমাকে সিটি স্ক্যানের রিপোর্টটা বললেন, বাবার লাংস 100% ওপেক হয়ে গেছে, গ্লাস ফর্মেশন হয়ে গেছে, লাংস আর কমপ্লিটলি ড্যামেজড, অ্যান্ড দ্যাট ইজ ডিউ টু করোনা ভাইরাস এফেক্টেড। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল হয়তো আমি মাটিতে বসে যাব, মাথা কাজ করছে না। মানে লিটারালি দে টোল্ড মি দ্যাট আমার বাবার কাছে টাইম নেই আর। এটা বলা যতটা এখন ইজিলি বলতে পারছি, সেই সময় মাথা কাজ করছিল না। সেই সময় আমি একা ছিলাম, আমার মামা ছিলেন, মামা এসেছিলেন, মামারও মাথা কাজ করছে না। তো যখন আইসিইউতে ওখানে দিই, তখন ডক্টর ওনার সামনেই বলে দেয় যিনি তো বাঁচবেন না, এনার কিছু করার নেই, লাং ট্রান্সপ্লান্ট, আদারওয়াইজ ইনি বাঁচবেন না। বাবাও খুব টেনশনে পড়ে যায় কথাটা শুনে। যাই হোক, তখন আমার মনে হলো এটা কী ধরনের ম্যানেজমেন্ট, যেখানে ডক্টরস, কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স ডক্টরস পেশেন্টের সামনে চিৎকার করে বলছে এ বাঁচবে না, ইম্পসিবল, হি ক্যানট লিভ। তো তখন আমার বাবা ওখানে চিৎকার করে বলে আই উইল লিভ, আই উইল ট্রাই হার্ড, আই উইল লিভ, ইউ ডু ইয়োর ডিউটি। তখন আমার মনে হয় যে না, বাবার এই যে বাঁচার আপ্রাণ চেষ্টা, আমাকে এটা সাপোর্ট করতে হবে। আমি তখন যে করেই হোক ওখানে, আমার মনে আছে হয়তো মানে নিয়ে গেছি আমরা হয়তো 3টের সময়, ভর্তি করতে করতে 6টা বাজিয়ে দিয়েছে। আর মানে টু টেক দ্য ডিসিশন বেদার ওখানে রাখবো কি রাখবো না, তারপরে আমার কাছে উপায় ছিল না বেসিক্যালি আমি ওখানে রাখি, কারণ আমার মায়ের ততক্ষণে বাড়িতে খুব অসুস্থ,
প্রচণ্ড অসুস্থ মা। তো আমি কি করব জানতাম না, ওখানে রাখি। এবং আমার মনে আছে গৌরীদেবীর বাইরে রাস্তাটায় আমি নিচে বসে, রাস্তায় বসে আমি কত বন্ধুকে যে ফোন লাগিয়েছি যে কোথায় নিয়ে যেতে পারবো, গৌরীদেবী আমার ঠিক লাগছে না, যেখানে ডক্টরস আর নট সাপোর্টিভ অ্যাট অল। যাই হোক, গৌরীদেবী ইমিডিয়েটলি 1 থেকে 1.5 লাখ টাকা চাইলো ক্যাশ সাবমিশন, নইলে ভর্তি নেবে না। সেই সময় সেটাই ছিল রুল, বা এখনও আছে আমি জানি না। ভাগ্যিস মা 2 লাখ টাকা দিয়ে পাঠিয়েছিল। আমি ভর্তি করে তারপরে ওখান থেকে বেরিয়ে আসি। এসে দেখি মায়ের খুব খারাপ অবস্থা। তার পরের দিন সকালে আমি মাকে নিয়ে যাই এবং ডক্টর দেখে বলে মায়ের অবস্থা খুব খারাপ, হার লাং ইজ এফেক্টেড, 70% করোনা। তৎক্ষণাৎ আমার বোন অজ্ঞান হয়ে যায় এবং বোনকে যখন ওরা শোয়ায় এমনি নর্মাল একটু প্রেশারটা চেক করার জন্যে, বোনের যখন ওরা স্টেথোস্কোপ দিয়ে চেক করে, ইভেন দে টোল্ড মি কি বোনের অবস্থা খুব খারাপ, শি নিডস ইমিডিয়েট হসপিটালাইজেশন। ওই সময়টা আমি হয়তো দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কথাটার অর্থ ক্লিয়ারলি বুঝতে পারলাম, যখন আমার মনে হলো যে আর কেউ নেই। বাবা আমার অলরেডি ফাইটিং ফর লাইফ, মাকে বলে দিয়েছে ডক্টর খুব কম টাইম, 2 থেকে 3 দিন। আর আমার বোনকেও বলে দিয়েছে খুব সিরিয়াস কন্ডিশন, ভর্তি হতে হবে হসপিটালে। আমার মায়ের সেই সময় সেন্স নেই। আমাকে গৌরীদেবী থেকে ফোন করে যাচ্ছে কনস্ট্যান্টলি যে আজকে 1 লাখ টাকা বিল হয়েছে, আপনি সাবমিট করুন। আর তার মধ্যেখানে আমি কী করবো আমি জানি না। আমি পাড়ার কয়েকটা দাদাকে ফোন করলাম, ওরা অনেক ইতস্তত বোধের পরেও ওরা এসেছে। আর আমার শুক্লা আন্টি, জাহান আঙ্কেল, ওরা মায়ের বন্ধু, ওরাও এসছে। ওদের বলাতে আমি ওয়েস্টার্ন নার্সিং হোম, ওখানে খুব ছোটো একটা ফেসিলিটি, সেই সময় কোনো রকমে ক্যাম্পের মতো, মানে সব জায়গায় একটা করে বেড লাগিয়ে দিচ্ছে, যেখানে সেখানে বেড লাগিয়ে দিচ্ছে। যেমনই সিচুয়েশন ছিল আমি বলবো যে দ্যাট ওয়াজ আ হেভেন ফর মি, বিকজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম মাকে বোনকে ওখানে ভর্তি করি ডক্টর সিদ্ধার্থ ব্যানার্জির আন্ডারে। আমি নামটা নিচ্ছি বিকজ হি ইজ আ গড টু মি। ওনার চিকিৎসায় আমার মা ফিরে আসে আফটার 1 মান্থ, বোন ফিরে আসে 1.5 মাস পরে, বাবা তখনও লড়াই করে যাচ্ছে 1.5 মাস পরে। ডেইলি 1 লাখ টাকা দেওয়ার পরে, আমার 1.5 মাস না, 2 সপ্তাহ ডেইলি 1 লাখ টাকা দেওয়ার পরে আমি একটা ডিসিশন, প্লাস অনেকটা দূর ডিস্টেন্স, যেতে প্রায় 1 ঘন্টা 45 মিনিট লাগছে ডেইলি। করোনা সেই সময়, চারিদিক বন্ধ, পুলিশ বড় বড় লাঠি দিয়ে মেরে মেরে আমার গাড়িটা অলমোস্ট ডেন্ট করে দিয়েছে চারিদিকে। তো আমিও খুব কাঁদছি, আমি বুঝতে পারছি আমি করোনা ইম্প্যাক্টেড হয়ে গেছি। তখন আমি যেতেও পারছি না, মাকে বোনকে ছাড়তে পারছি না, ডক্টর বলছে মায়ের ব্যাপারে কোনো কথা দিতে পারছি না, মায়ের হাই সুগার পেশেন্ট, তার মধ্যে করোনা ইম্প্যাক্টেড সেই সময় ওয়েস্টার্ন হসপিটালে। তো আমি কিছু বুঝতে না পেরে ফোন করি মাকে, মা আমাকে বলে হসপিটালে যে এখানে নিয়ে, এখানে আমরা সবাই আছি। তো মা ফেসিলিটিটা ব্যাপারে অ্যাকচুয়ালি জানতো না যে এটা খুব ছোটো ফেসিলিটি, বাবার মতো একটা ক্রিটিক্যাল পেশেন্টকে রাখা যায় না, বাট মাথা কাজ করছিল, মনে হচ্ছিলো মা যেটা বলেছে ঠিক বলেছে। তখন আমি অ্যাম্বুলেন্স জোগাড় করি। অ্যাম্বুলেন্স যেখানে 5,000 নেয়, 6,000 নেয়, সেই সময় অ্যাম্বুলেন্স আমার কাছে 20,000 নিয়েছে শুধু 40 মিনিটসের একটা ডিস্টেন্স কভার করার জন্য, দুর্গাপুর থেকে আসানসোল। দ্যাট ওয়াজ আইসিইউ অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ হয়ে যায়, আমার বাবার অবস্থা খুব খারাপ হয়ে যায় মাঝ রাস্তা, মানে 40 মিনিটও আমার কাছে মনে ছিল 2 দিন সময়। ওইভাবে বাবাকে নিয়ে আসি, ওয়েস্টার্ন নার্সিংহোমের আইসিইউতে রাখি, মা ভর্তি, বোন ভর্তি। আমারও এত কাশি, আমার মনে হলো যদি আমি ভর্তি না হই আমার খুব অসুবিধা হয়ে যাবে। সেই সময় বাড়িতে আসছি, যাচ্ছি, বেরোচ্ছি, খাওয়া নেই। আমার মনে আছে আমি 3 দিন খাইনি, আমার মনে হয় জল খেয়েছি, বিস্কুট খেয়েছি, আমি কিছুই খাইনি। তো শুক্লা আন্টি, জাহান আঙ্কেল আমাকে বলে ওদের সাথে থাকতে। ছিলাম, কিন্তু খুব গিল্টি নিয়েছিলাম যে যদি ওদের কিছু হয়ে যায় তো ক্ষমা করতে পারবো না নিজেকে। তো তখন আমি গিয়ে নিজেই হসপিটালে ডক্টর দেখাই এবং ডক্টর বলে তোমাকেও ভর্তি হতে হবে। তো সিচুয়েশনটা ভাবুন, ওয়েস্টার্ন নার্সিং হোমে আমার বোন, মা একটা কেবিনে ভর্তি, আমার বাবা আইসিইউতে, আমি অন্য একটা বেডে ভর্তি। সেই সময় আমি কি করতাম, বাবা খুব চেঁচাতো আমাকে কেউ দেখতে আসছে না কেন। আমি সেই সময় নার্সদেরকে বলতাম আপনি আমার এই স্যালাইনটা খুলে দিন আর হাতে গ্লাভস পরিয়ে দিন। ওই স্যালাইন খুলে গ্লাভস পরে আমি বাবাকে দেখতে যেতাম, আর এমন প্রিটেন্ড করতাম যে আমি বাড়ির থেকে এসেছি। বাবা বলতেন মা আসছে না, বোন আসছে না দেখতে। আমি বলতাম ওরা আসবে, ওরা দাঁড়াও, করোনা তো বার করছি না, ওদেরকে লু চলছে বাইরে, ওরা আসবে, ওদেরকে নিয়ে আসবো, দাঁড়াও। এই মিথ্যে কথা বলে 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 চালালাম 2 সপ্তাহ পর। আর 2 সপ্তাহটা এমন কেটেছে না, অনেক সময় গেছে, আমার এত শ্বাসকষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল চোখটা বন্ধ করে নিই, আর আমি কালকের দিনটা দেখতে চাই না। আমি জানি বাড়িতে আমরা এত কষ্ট করে ফার্নিচার বানাই, এত আদর করে ঘর সাজাই, এত টাকা পয়সা, এটা ওটা সেটা, এত ফার্নিচার্স, এত অ্যাপ্লায়েন্সেস, এত ইকুইপমেন্টস, এত কমফর্ট
দেওয়ার জন্য নিজেদেরকে, শখের জন্য এত কিছু বানাই বাড়িতে। আমি জানি ওই গোটা বাড়িটা পড়ে আছে, শখের জিনিসগুলো পড়ে আছে, ব্যাংকে টাকা পড়ে আছে, সব পড়ে আছে, কিন্তু সেই সব আমার মনে হচ্ছিল 4 জনের হয়তো আর ফেরা হবে না। সব সময় যখনই চোখটা বন্ধ করতাম আমার মনে হতো, আমি ঠাকুরকে ডাকতাম আমি যেন কালকে আর না উঠি, বা ভয় পেয়ে উঠতাম রাতের বেলা। আমার এটা মনে হতো কি আমরা সবাই হয়তো কোনো শ্মশানে পৌঁছে গেছি 4 জন, এরকম একটা ফিলিং হতো, মানে খুবই খারাপ ফিলিং। বলা বাহুল্য সেই সময় আমার জেনপ্যাক্টে আমি চাকরি করতাম। জেনপ্যাক্টে he was the project director or project manager, Shubhi Malda, I still remember. He called me and he told me, Payal, you don't worry. We will pay the amount of salary, whatever required. যতদিন লিভ লাগে নাও, কারণ করোনা আমরা সবাইকে ভুগতে দেখেছি, এভরিবডি ইজ সাফারিং, বাট তোমার মতো সিচুয়েশন কারোর হয়নি। দ্য এন্টায়ার ফ্যামিলি ইজ ইন হসপিটাল। তো পায়েল, আমরা আর কিছু তো হেল্প করতে পারবো না অ্যাট দিস মোমেন্ট। যেটা করতে পারবো সেটা হচ্ছে ইউ টেক অ্যাজ লং অ্যাজ লিভ পসিবল, your salary will be credited. So I am extremely humbled and আমি জানি না মানে কি বলবো, দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল। তারপরে 2 সপ্তাহ পর আমরা বেরোই। বাবা তখনও আইসিইউতে, এবং ডক্টর ডেলি বলে যাচ্ছে যে ওনার কোনো বাঁচার আশা নেই। মায়ের ডক্টর বলে যাচ্ছে মায়ের ব্যাপারে ওনারা কিছু বুঝতে পারছেন না। আমি সুস্থ হয়ে বেরোই। তারপরে 1 মাস লেগেছে আমার মার ঠিক হতে। মাকে নিয়ে বেরোই, এবং মাকে যখন নিয়ে বেরোই মা অত্যন্ত রোগা, আর বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। মানে আমি কোলে করে নিয়ে গিয়ে মাকে স্নান করাতাম, আবার কোলে করে নিয়ে এসে খাটে বসাতাম, আর ডেলি চিকেন স্যুপ খাওয়াতাম। এটা হচ্ছে আমার কাজ। আর ডেলি আমাকে 2 বার করে হসপিটাল যাওয়া। আর হসপিটালে যখন ড্রাইভার চার্জেস, মানে যে যা পেরেছে যেখান থেকে পেরেছে লুটে নিয়েছে সেই সময় যা চলছিল। তারপরে বোনকে ছাড়াই 1.5 মাস পরে বোন, আমি জানি না, দ্যাট ওয়াজ দ্য টাইম আই রিয়েলাইজ দ্যাট গড হ্যাজ সেন্ট অ্যান এঞ্জেল ইন টার্মস অফ my in disguise of my বনু. She was a god to me at that point of time. আমরা 2 বোন রাত 12টা, রাত 1টা, রাত 2টো, কোনো টাইম নেই। ডক্টর বলছে হিউম্যান প্রোটিন ইমিডিয়েটলি লাগবে বাবার জন্যে, কোথাও পাওয়া যাচ্ছে না। যে দোকানে পাওয়া যায় সেই দোকান আমাদেরকে বলছে যে মেডিকেল ফেসিলিটি, সে বলছে যে 12টায় আসবে, রাত 1টায় আসবে কলকাতা থেকে। আমরা সেই 1টা, 1:30, 2টো, মাঝরাত, কোনো টাইম দেখতাম না। ওই সময় যেতাম, হিউম্যান প্রোটিনটা কালেক্ট করতাম, এসে হসপিটালে দিয়ে দিতাম। আর এই সবটা পসিবল হয়েছে আমার বোনের জন্য। আমার বোন গাড়ি চালিয়েছে, এবং টেনশনে হোক, নার্ভাসনেসে হোক, আমার বোনের একটা সিনড্রোম স্টার্ট হয়ে গেছিলো ওই সময়। ও সব জিনিস ডাবল দেখছিল, দেখতে পাচ্ছিল না চোখে ভালো করে। এটা নাকি হয় যখন কেউ খুব মানে ইটস অ্যান অটো ইমিউন ডিজিজ, বাট কাইন্ড অফ যাই না, সাম ডেফিসিয়েন্সি, যেখানে লোকে ডাবল দেখে বা দেখতে পারে না, নার্ভাসনেস, টেনশনের থেকে। তার মধ্যেও গাড়ি চালিয়ে, মানে সারাদিন গাড়ি চলছে, সারাদিন আমরা দৌড়াচ্ছি সব জায়গাতে, কোথায় বেস্ট ডক্টর পাওয়া যায়, কীভাবে বাবাকে ঠিক করা যায়। ফেসিলিটিটা খুবই ছোট ছিল, কিন্তু ওখান থেকে বার করার উপায় ছিল না। আমি অনেক বড় বড় ডক্টরসের সাথে কথা বলি কলকাতায়, অ্যান্ড স্পোকেন টু এভরিবাডি পসিবল, বাট দেন সবাই আমাকে একটাই কথা বলে, ইটস অনলি মিরাকেল ইজ সামথিং যেটা বাবাকে বাঁচাতে পারবে, আদারওয়াইজ নট পসিবল অ্যাট অল। তো আমার বাবা ইজ আ গ্রেট ফাইটার, আই মাস্ট সে, বিকজ এপ্রিল 20th or 21st স্টার্ট হয় এই পুরো লড়াইটা। আর আমার বাবা আমাদেরকে ছেড়ে যান হচ্ছে জুন 21 তারিখ। তো অনেক দিন লড়াই করেন, যার 2টো লাং পুরোপুরি শেষ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে করোনার জন্যে। অনেক লম্বা লড়াই লড়েছেন। আর আমার মনে আছে আমি 1.5 মাস পরে ডাক্তারে গিয়ে পা ধরতাম, যে মানে আমার কিছু করে আমার বাবাকে বাঁচিয়ে দিন। তো ডাক্তার আমাকে রোজ বলতো যে আমার খুব খারাপ লাগে তোর মুখটা দেখে, কিন্তু আমার কিচ্ছু বলার নেই। আর এটাও খারাপ লাগে যে আমাকে তোর সাথে কথা বলতে হচ্ছে, যে বড় কেউ নেই, বড় কোনো দাদা নেই, কেউ নেই। তো আমার সেই মুহূর্তে মনে হয়েছে যে দাদা থাকুক আর যেই থাকুক, এভরিবডি উইল গো থ্রু এ সিচুয়েশন, যেটা আমি করছি। তো মেয়ে বলেছে আমাকে বলা যাবে না, ছেলে বলেছে তাকে বলা যাবে, ব্যাপারটা একদমই খাটে না। যাই হোক, তারপরে যখন 3 জনেই এবার বাড়িতে, আমরা তখন সবাই মিলে উঠে পড়ে লাগি কী করে বাবাকে ঠিক করব। কিন্তু অনেক জায়গায় কথা বলি, বড় বড় পালমোনোলজিস্ট, এই টার্মটা জানা ছিল না, এই টার্মটা সেই করোনার সময় জানতে পারি। পালমোনোলজিস্ট ইজ সামবাডি যে শুধু লাংস নিয়ে দেখাশোনা করে।
তো পালমো সার্জন খুব বড় একজন মায়ের বন্ধু আন্টি আমাকে দিল্লি থেকে বলে দিলেন, যিনি খুব বড় সার্জন, এনার সাথে কন্ট্যাক্ট করেছি, তুই কথা বল। উনিও বাবার রিপোর্টস থেকে বলে দিলেন যে হি হ্যাজ নো হোপ ফর লাইফ, এনি মিনিট এনি ডে হি ক্যান লিভ আস, only thing can save him is miracle এই মুহূর্তে। ইভেন দে টোল্ড দ্যাট অনেক কেসেস ফেলিয়ার দেখেছেন ওনারা বিকজ অফ করোনা, বিকজ দের ইজ নো পার্টিকুলার মেডিকেশনস। করোনার সময় প্রচুর স্টেরয়েডস দিতে হয়েছে, যার জন্যে লোকেদের মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে গেছে। সো দের আর মাল্টিপল থিংস। ওখানে যাচ্ছি না, লেটস কাট ইট শর্ট। তো আর ডেলি দৌড়াদৌড়ি করতাম আর বাবাকে মিথ্যে কথা বলতাম যে বাড়িতে সবাই ভালো আছে কিন্তু কেউ আসতে পারছে। ততদিন আমার বাবার স্মৃতিটাও চলে গেছিলো। বাবা খালি বলতো মেয়েদের বিয়ে হয়ে গেছে, মেয়েরা আমাকে দেখতে আসে না, কেউ আমাকে দেখাশোনা করে না, হ্যাঁ এখন আমাকে রেখে গেছে এখানে, আমার হার্ট অ্যাটাক হয়েছে। তো ওনার মনে থাকতো না কিছু কিছু কথা। আবার যখন মনে থাকতো উনি নিজে আমাকে বলতেন, মা একটা গান করে শোনাবি। আবার নিজে ডক্টরকে বলতেন যে আমাকে বাঁচিয়ে ফিরিয়ে আনুন, কারণ আমার দুটো মেয়ে আছে, আমার ছোট ছোট মেয়ে আছে এবং আমার স্ত্রী আছে অসুস্থ, ডায়াবেটিস পেশেন্ট, ওদের আমাকে দরকার, আমাকে ফিরিয়ে নিয়ে আসুন যে করেই হোক। ডক্টররাও আমাকে বলেছে। যাই হোক, সে একটা দিন এলো, তখন হয়তো জুনের 19 তারিখ, জুনের 18 তারিখ বাবাকে আমি বললাম যে নিয়ে যাব বাড়িতে। ডক্টর বললো বাড়িতে নিয়ে যা, কারণ আর কোনো হোপ নেই বাড়িতে। অক্সিজেনের জন্য কথাবার্তা বললো, এভরিথিং কথা হয়ে গেল। তারপরে বাবাকে শিফট করানো হলো একটা কেবিনে। ডক্টর বললো আইসিইউ থেকে ছাড়া যায় না, কেবিনে যদি ভালো থাকে ছেড়ে দেবো। কেবিনে যেদিনকে করলাম, ডক্টর শিফট করলো কেবিনে, দ্যাট ওয়াজ আই থিঙ্ক দ্য ওয়ার্স্ট ডিসিশন। বাবা সারা রাত চোখ বন্ধ, ওয়ার্স্ট ডিসিশন না, বিকজ বাবার বডিতে কার্বন ডাইঅক্সাইড প্রচুর প্রডিউস হয়ে যাচ্ছিলো। তো বাবা চোখ বন্ধ করে শুধু মায়ের নাম নিচ্ছিল সারা রাত, অপু তুমি কোথায়, অপু হয়তো আমি আর বাঁচবো না, অপু তুমি কোথায়। তো আমি সারা রাত বাবার সাথে ছিলাম। ওই দৃশ্যটা আমি ভুলতে পারবো না, কোনো দিন ভুলবো না। আমি বলে যাচ্ছি বাবা আমি এখানে রয়েছি, বাবা আমি মামুন, আমি মামুন। বাবা সমানে এক নামে ডেকে যাচ্ছে, অপু তুমি কোথায়, অপু আমি হয়তো আর বাঁচবো না, চোখ বন্ধ করে। আমি হসপিটাল অথরিটিকে অনেকবার ফোন করি, ডেকে আনি, কেউ আসতে চায় না। যতক্ষণে আসে ততক্ষণ ভোর 3টে বাজে। ভোর 3টের সময় তারপরে ওরা আইসিইউ স্পেশালিস্ট একজনকে ডেকে নিয়ে এলো, তার আস্তে আস্তে বোধহয় 4টে, সকাল 8টা-9টা হয়ে গেছে, তখন সবাই এসে গেছে। ওনারা বাবাকে ভেন্টিলেশনে দিলেন, ভেতর দিয়ে পাইপ ঢুকিয়ে, সেই অনেক কষ্টকর দৃশ্য এসব করে ভেন্টিলেশনে দিয়ে বললো এই ফেসিলিটিটা খুবই ছোটো, এখানে রাখা যাবে না, HLG-তে দিতে হবে। তো HLG-তে যখন দিল বাবাকে, বাবা তখন 19 তারিখ বোধহয় বাবাকে HLG-তে দিল আইসিইউতে বাবা ছিল, মা দেখতে গেল, মাকে অনেক কষ্টে নিয়ে এসেছিলাম, 2-3 জন এসেছিলো ফ্যামিলির দেখতে। সেই সময় আমি বলে রাখি, মানে আমাদের অলরেডি বাই দ্যাট টাইম যখন বার করবো ওয়েস্টার্ন থেকে, আমাদের নিজেদের 22 লাখ টাকা বেরিয়ে গেছে অলরেডি। তারপরে অবভিয়াসলি আমাদের টাকা চাইতে হয়েছে, কারণ ব্যাংক যাওয়ার মতো অবস্থা নেই। ব্যাংক তখন বন্ধ থাকছে, সপ্তাহে একদিন খুলছে, খুললেও বিশাল লম্বা লাইন। আর আমার মতো ক্রাইসিস পেশেন্টের কাছে বা পেশেন্ট পার্টির কাছে সময় নেই ব্যাংক যাওয়ার। সেই টাইমটা আমি দৌড়ে দৌড়ে ডক্টরের কাছে যাচ্ছি জানবার জন্য, ডক্টর যেটা বলছে সেটা নিয়ে আসছি, কারণ একটা হসপিটালে পাওয়া যাচ্ছে না। 10টা হসপিটাল, 10টা ওষুধের দোকান খুঁজে সেই ইঞ্জেকশনটা পাওয়া যাচ্ছে। তো সেই সময় আমি বাবার একজন বন্ধু, সে হয়তো 2 লাখ দিয়ে রেখেছিল, সেখান থেকে 1 লাখ ইউজ হয়েছিল আর 1 লাখ ইউজ হয়নি। পরে আমি ফিরে এসে, মা ফিরে আসার পরে তাকে 2 লাখ দিয়ে দেওয়া হয়েছে। যেদিনকে আমরা ওয়েস্টার্ন থেকে বেরোই সেদিনকেও আমি বললাম যে আমি জিপে দিয়ে ট্রানজ্যাকশন করছিলাম। এই ঘটনাটাও বলা দরকার, ইটস ভেরি ইম্পর্টেন্ট, কেন অনলাইনে টাকা থাকলেই হেল্প হয় না। আমি জিপে দিয়ে ট্রানজ্যাকশন করি, ট্রানজ্যাকশন লিমিট 1 লাখ। এবার সারাদিনে 1 লাখ দিয়ে ফেলেছি, বেরোবার সময় ওরা বলছে 1 লাখ আরও চাই। তো আমি বললাম যে আমি ক্যাশটা বাড়ি থেকে নিয়ে এসে বাবাকে ট্রান্সফার করুন ইমিডিয়েটলি, বিকজ বাবা একদমই নিঃশ্বাস নিতে পারছে না, খুব খারাপ অবস্থা। বাড়ি থেকে ক্যাশটা নিয়ে এসে আমি দিয়ে দেবো। তারা রাজি হলেন না। থ্যাঙ্কফুলি সেই সময় আমার বড় মেশো ছিল, বড় মেশো তৎক্ষণাৎ টাকাটা বার করে দেয়, এবং পরবর্তীকালে মা যখন ফিরে আসে তখন বড় মেশোকেও টাকাটা ফেরত দিয়ে দেওয়া হয়। তারপরে আমরা কিছু না পেয়ে হয়তো ফেসবুকে দিয়েছিলাম যে, বিকজ ডক্টর তখন বলছিল লাং ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই সামনে। তো ওরা ব্লাড টেস্ট সব করে নিয়েছে, এভরিথিং, যে ডোনার পেলে ইমিডিয়েটলি তার ব্লাড ম্যাচ করবে, সব ম্যাচ করে ওরা
যদি পসিবল হয়। তো তখন আমরা ফেসবুকে দিই লাং ট্রান্সপ্লান্টের জন্যে, অ্যান্ড দেন টাকাও তুলতে হয় আমাদেরকে, উইচ আমরা কোনো দিন হয়তো ভাবিনি। মিডল ক্লাস হতে পারি, বাট কেউ তো আর ওরমভাবে মানুষ হয় না যথেষ্ট, কি বলবো, আমি ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না, বাট উই হ্যাভ বিন রেজড অ্যাজ অ্যান পার্ট অফ আপার মিডল ক্লাস। তো ওই সিচুয়েশনটা কোনো দিন ভাবিনি যে লোকের কাছে টাকা চাইতে হবে বা মার্কেট থেকে টাকা তুলতে হবে। দ্যাট ওয়াজ অলসো আ সিচুয়েশন যখন মনে হয়েছিল, কারণ মা ভীষণ অসুস্থ। ব্যাংকের ব্যাপারে আমার অত আইডিয়া ছিল না সেই সময়। যা ছিল অনলাইন ট্রানজ্যাকশন করেছি, অনলাইনে যতটা পারা যায় সেভিংস অ্যাকাউন্ট থেকে পুরোটা, 2টো সেভিংস অ্যাকাউন্ট আমরা কমপ্লিট শেষ করে দিয়ে এক্সস্ট করে দিয়েছিলাম। 27 lakhs বাই দ্যাট টাইম, আই এম টকিং অ্যাবাউট 20 জুন। 20 জুনে যখন বাড়ি যাই, ফিরে আসি, তখন বাবার কষ্টটা দেখতে না পেরে আমার মনে আছে রাতে আমি খালি বলছিলাম যে শিব ঠাকুরকে, যে তুমি বাবাকে নিয়ে নাও, কারণ অনেক কষ্ট পাচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে। শুধুমাত্র আমার জন্য আমার বাবাকে চাই বা মাকে, মায়ের হাজব্যান্ডের চাই, আমাদের নিজেদের সেলফিশ রিজনসের জন্য বাবাকে এত কষ্ট দিও না, কারণ প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তো 21 তারিখে ডক্টর ফোন করে আমাদেরকে সকাল 9টার সময় যে চলে আসুন, ওর ইমিডিয়েটলি ব্লাড লাগবে। আমাকে এরকম একটা লাগে ওই আওয়াজটা শুনে, চলে আসুন, কারণ রোজই ফোনটা পেতাম আমি। আজকে ভেন্টিলেশনে দিয়ে দিয়েছি, কালকে ভেন্টিলেশনে দেওয়া হয়ে গেছে, কালকে হাই লেভেল অফ ভেন্টিলেশনে গেছেন উনি, এরকম অনেকবার হয়েছে। আমি শুনছি পুরো 2.5 মাস ধরে, 3 মাস ধরে। তো আই এম ইউজ টু, বাট ওই দিনকের ভয়েসটা ওয়াজ ডিফারেন্ট। তো আমার মনে হয়েছিল অন্যদিন আমি একাই চলে যাই বা বোনকে নিয়ে যাই, সেদিন আমার মনে হয়েছিল যে মাকে নিয়ে যাওয়াটা দরকার। 21 তারিখ সকালবেলা মাকে নিয়ে যাই, এবং বাবা নিঃশ্বাস নিতে পারছে না। ডক্টর আমাকে, নার্সরা আমাকে জানায় ইমিডিয়েটলি যে ব্লাড গ্রুপ বি পজিটিভ, আর ওনার ইমিডিয়েটলি ব্লাড লাগবে। তো আমি যখন দৌড়ে ব্লাডটা আনতে যাই, তার আগেই ডক্টর খুব নিজের মতো হয়ে গেছিলো, এতদিন ধরে দেখছে, ওরও হাতের বাইরে ছিল, কিছু করা ছিল না। হি জাস্ট হেল্ড মাই হ্যান্ড অ্যান্ড হি টোল্ড মি, নট নাও, 1 ঘন্টা দেখে নাও, স্টেবিলাইজ হলে যাবে, নইলে আই ডোন্ট থিঙ্ক সো 1 ঘন্টা উনি সার্ভাইভ করতে পারবেন। আমি অনেক ভার্ডিক্ট সহ্য করেছি 3 মাস ধরে, বাবার লাং ড্যামেজ হয়ে গেছে, বাঁচবে না, হ্যান না ত্যান না। আমার প্রচুর প্রচুর মনের উদ্যম ছিল, তবে গিয়ে আমি 3 মাস কন্টিনিউ করতে পেরেছি একা, কমপ্লিটলি অ্যালোন, উইদাউট এনিবডিজ সাপোর্ট। দৌড়েছি, যেখানে পেরেছি গেছি, যে কটা ডক্টরের সাথে কথা বলা যায় বলেছি, যে কটা হসপিটাল যাওয়া যায়, 2টো 3টে ভোর 4টে যায় আসে না, ঘুম নেই, খাওয়া নেই, আমি সব রকম ফেসিলিটিতে দৌড়েছি বাবার জন্যে। সেই দিনকে আই লস্ট হোপ, সেদিনকে আই বিলিভড হিম। এতদিন আমি বিলিভ করতে চাইছিলাম না, সেদিনকে আই রিয়েলি বিলিভড হিম। আমি দেখি ওই সময় ডক্টরস দৌড়ে আসে বাবার কাছে। আমার মা বোন বাবার কাছে ছিল, আমি ছিলাম না, আমারও তো সাহস ছিল না, কারণ আমি প্রচুর এক্সপেক্ট করেছিলাম বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো। বাবা অনেকবার করে বলছিল যে আমাকে আমাকে কিছু দে, ওঠার জন্য দে, আমি বাড়ি যেতে চাই, আমি বাড়ি যেতে পারবো বাবু, আমি পারবো। এটা 3 দিন আগে আমাকে বাবা বলেছে। হি ওয়াজ মাই ফাদার, বাট অ্যাট দোজ লাস্ট 3 months হি ওয়াজ মাই চাইল্ড। So it was my child who is suffering and counting his last breath. আমি দাঁড়িয়ে দেখতে পারিনি, আমি বাইরে ছিলাম, হসপিটালে বাইরে থেকে, আইসিইউ বাইরে থেকে দেখছিলাম কি হারে ডক্টর ওনার ওপরে চেপে, লাস্ট মিনিট দে আর ট্রাইং যে করে হোক রিভাইভ করা যায় কি না। অ্যান্ড দেন যখন ওরা বুঝতে পারে যে রিভাইভ করা যাচ্ছে না, তখন আমার মা বোন ভেতরে তো ছিল, আমিও ভেতরে চলে যাই। ওখানে বোধহয় নার্সরা ডক্টররা দৌড়াদৌড়ি করাতে হাত থেকে কাঁচের অ্যাম্পিউল ভেঙে যায়। আমি মাটিতে ওখানেই বসে আছি, ডক্টররা বলেই যাচ্ছে আপনি উঠুন উঠুন, কাজ পড়ে আছে। আমি মাটিতে ওখানেই বসে আছি, অত বড় আইসিইউতে। আমার মা বোন কাঁদছে, চেঁচাচ্ছে বাবার হাত ধরে। আমি দূরে নিচে মাটিতে বসে আছি আর খালি ঠাকুরকে ডেকে আছি, ঠাকুর তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও, আর কষ্ট দিও না, অনেক কষ্ট পেয়েছে, হি ডাজন্ট ডিজার্ভ ইট। একটা মানুষের কষ্ট দেখতে পারতেন না, যার বিয়ে হচ্ছে না সেখানে কি টাকা দিয়ে আসতেন যাতে বিয়ে হয়ে যায়, যাকে পয়সা দিয়ে চিকিৎসা করতে হচ্ছে, পয়সা নেই, সেখানে টাকা দিয়ে আসতেন যাতে ওরা তাড়াতাড়ি চিকিৎসা করে নিতে পারে। কার কোথায় দরকার সব জায়গায় বাবা গেছে, হেল্প করেছে। এরকম একটা মানুষের হি ডাজন্ট ডিজার্ভ।
হি ডাজন্ট ডিজার্ভ। আমি খালি ঠাকুরকে ডাকছিলাম, অ্যান্ড দেন ঠাকুর শুনে নিয়েছে হয়তো। তারপরে হঠাৎ করে ওই যে ওই মনিটরটাতে এরম এরম হয়, অ্যান্ড ইট ওয়াজ দ্যাট ফ্ল্যাট লাইন। আই ওয়াজ হার্ট ব্রোকেন, বাট মনে একটা স্বস্তি কাজ করছিল আমার, যে অনেক ভুগে নিয়েছে, অনেক ভুগে নিয়েছে, এখন শান্তিতে ঘুমাও। সেই সময় তারপরে যাই হোক, আমার বন্ধুরা ছিল তখন, ওরা খুব ঝামেলা করে হসপিটালে, যে কী করে একটা পেশেন্ট 3 দিনের মধ্যে মারা যায়। তো যাই হোক, তারপরে বাবাকে বার করে নিয়ে আসি আমরা দাহ করার জন্যে। দ্যাট ওয়াজ অলসো ভেরি হার্ড সিচুয়েশন। আই রিমেম্বার আমার বোন ট্রাকের সামনেটাতে বসেছিল, আমি বলেছিলাম, ট্রাক না, যেটা গাড়ি হয় যেরকম কাঁচের, যেটা ওটাতে। তো আমি ভেবেছিলাম বোন আর আমি অন্য কোনো কারে বসে যাব, বাট বোন বলেছিল আমাকে একটা কথা আমি কোনোদিন ভুলবো না, বাবা আজ অবধি কোনোদিন আমাদেরকে কোথাও একা ছেড়েছে, যে আজকে লাস্ট জার্নিতে বাবাকে একা ছেড়ে দেব? তুই অন্য গাড়িতে গেলে যা, আমি এই ট্রাকে বসেই যাব ড্রাইভারের পাশে। আই ওয়াজ ভেরি, আই ডোন্ট নো, আই রিয়েলাইজড শি ইজ কারেক্ট। তখন আমরা 2 বোন শুধু ট্রাকে বসে গেলাম। লোক প্রচুর হয়েছিল, কিন্তু করোনা তো কেউ সাহস পাচ্ছিল না। তারপরে আমরা শ্মশানে যাই, লাস্ট রাইডস কমপ্লিট করি, ফিরে আসি, অ্যান্ড আই বিকেম আ রোবট। কান্না নেই, এ নেই। আমার তখন মনে হচ্ছিলো যে সবাইকে দেখে শুনে রাখতে হবে, সবাইকে দেখাশোনা করতে হবে। মায়ের কাছে তো দেখানোই যাবে না যে আমি ভেঙে পড়েছি। তো শ্রাদ্ধর অ্যারেঞ্জমেন্ট সব কিছু করা, সব হয়ে গেছিলো। কেন বলছি এতগুলো কথা? সব হয়ে গেছিলো, সব করেছি, শক্ত ছিলাম। 3 মাস পরে আমার চাকরিটাও ছিল, ভাগ্যিস ছিল জেনপ্যাক্টে। 3 মাস পরে আই রিয়েলাইজড বাবা আর নেই। সকালে কেউ উঠতে বলবে না, তাড়াতাড়ি ওঠো। কেউ বলবে না ফোন করে, বেটা আজকে কী খাবি, কোন মাছটা খাবি। বিকেলবেলায় কেউ বলবে না, বাবু কী আনবো, কী খেতে ইচ্ছে করছে। রাতের বেলা কেউ বলবে না, বাবু লেটস হ্যাভ কফি। আর কলকাতায় থাকতাম, বাইরে থাকলে কেউ ফোন করবে না, বাবু খেয়েছো আজকে, খেয়েছিস, কেউ বলবে না, সব ঠিক হয়ে যাবে। তো এই ভিডিওটা হয়তো করা হয়নি, সেই সময় অনেকে টাকা পাঠিয়েছিল ফেসবুকে দেওয়ার জন্যে, এবং এমন অনেক ফোন আসে আমার কাছে যে আমি আমার বাবা মাকে বাঁচাতে পারিনি, আপনি এই টাকাটা রাখবেন এবং বাবার জন্য খরচা করবেন, আর ইনশিওর কি বাবা ফিরে আসুক। কতজন ফোন করেছে, আমার বাবাকে বাঁচাতে পারলাম না, কিন্তু আমি এই টাকাটুকু দিলাম যাতে আপনি বাবাকে বাঁচান। ওইটা কাজে লেগেছিল। বাট আরেকটা বোধহয় আমরা কিছুতে কিটো বা সামথিং কোনো অ্যাপে আমরা করেছিলাম, সেখান থেকে 60,000 এসেছিলো, ওই টাকাটা আমরা ইউজ করতে পারিনি। আমার বন্ধু শারমিতাও বোধহয় করেছিল সেখান থেকে, ওটাও ইউজ করতে পারেনি। বাট থ্যাংক ইউ টু অল যারা যারা সেই সময় সাপোর্ট করেছে, আমার বন্ধুরা, আমার জানাশোনা লোকেরা, মাই রিলেটিভস, এভরিবাডি, শুক্লা আন্টি, সবাই, থ্যাংকস টু এভরিবাডি। বাট লাইফটা চেঞ্জ হয়ে গেল তারপরে কমপ্লিটলি। অদ্ভুতভাবে এখনও বিশ্বাস করি বাবা আছে, আমি বুঝতে পারি পাপা আছে, পাপা দেখছে। আই এম হ্যাপি দ্যাট ওয়্যার এভার হি ইজ, অ্যাটলিস্ট যেরকম হসপিটালে ছিলেন ওখান থেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে হয়তো ভিডিওটা বানাতাম না, কোনো দিন পরে বানাতাম, বাট আজকে বানানোর রিজনটা এটাই যে 12 এপ্রিল আসছে বাবার জন্মদিন। বাবা বোধহয় 65 হবেন, আর আমি খুব মিস করছি বাবাকে। তাই আমার মনে হলো এই ভিডিওটা বানানো দরকার, আর শেয়ার করাটাও দরকার। দিস ইজ দ্য রিজন আমি আর
মানে ইটস আ বিগ বিগ শক, ভেরি বিগ শক। ছেলের বাবা চলে গেলে ছেলে সারভাইভ করে নেয় মায়ের সাথে, কিন্তু ওটাও ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। কিন্তু মেয়ের বাবা চলে গেলে মা মেয়ে সারভাইভাল বিকামস লিটল বিট ডিফিকাল্ট। অনেক স্ট্রাগলস আছে, সোসাইটাল প্রেশার, এইগুলো হয়তো অন্য কোনো দিন বলবো, বা হয়তো আপনারা বুঝতেই পারছেন। সো ইটস নট ইজি। দেয়ার অলওয়েজ হ্যাজ বিন আ কম্প্যারিজন, মেয়েরা উইক, ছেলেরা অনেক কিছু করতে পারে, ছেলেরা ভীষণ স্ট্রং হয়, মেয়েরা হয় না। তো এরকম অনেক জাজমেন্টস থাকে মানুষের, সেইগুলো দিয়েও আমাদেরকে পেরোতে হয়েছে। সেটা আপনি প্রপার্টি ডিসপিউট বলুন, ফ্যামিলি ডিসপিউট বলুন, আর সোশ্যাল প্রেশার বলুন ফর ম্যারেজ, আর সোশ্যাল স্টিগমা বলুন, lot of things, lot of things. No matter you're educated, no matter you're from a very good family, but that social spectacle has not changed. এটা চেঞ্জ হবে না। কিন্তু আমি বলতে পারি বাবার আশীর্বাদে আজ বোধহয় বাবা চলে গেছেন 5 বছর হয়ে গেল। আই এম ডুইং গুড। আমার মা, বোন, উই অল আর ডুইং গুড। আমাদের বাড়িতে নিউ মেম্বার্স এসেছে। আমার হাজব্যান্ড, আই এম এক্সট্রিমলি গ্রেটফুল, গট ম্যারিড টু হিম। অ্যান্ড আমার বাড়িতে ছোট্ট মা লক্ষ্মীও এসেছে। I am very, very glad and happy and grateful for our baby Rajnandini. Our Ma has been an epitome of strength, I would say. Beauty always, she's very beautiful, but epitome of strength. উনি নিজে সাহস করে আমাদেরকে হায়দ্রাবাদে পাঠান সেই সময়, যে ক্যারিয়ার কখনো থেমে থাকে না, সাহস করো, এগিয়ে যাও, কিচ্ছু হবে না, আমি আছি। তো আমার মনে হয় আমরা এতটা উতরে গেছি ওই খারাপ সময়টার, এতটা ভালোভাবে এখন রয়েছি, টাচউড, বিকজ মা ছিলেন, মা আছেন পাশে, পাশে আছেন, পেছনে আছেন, মাথার ওপরে আছেন, সবসময় সাহস দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন। তো বাস, আমি জানি অনেকেই ট্রাবল ফেস করেছে করোনাতে, আমি জানি অনেকে বাবা হারিয়েছেন, অনেকে মা হারিয়েছেন, অনেকে বাচ্চা হারিয়েছেন। কারোর শোকটাই ভোলা যাবে না। ঠিক তেমনি আমিও বাবাকে হারিয়েছি, কিন্তু 4 জনে একসাথে ভর্তি হয়ে যাওয়া বোধহয় দৃশ্যটা বিরল। সে সময় মনে হচ্ছিল কেউ ফিরে আসবো না। আজও মাঝে মাঝে সকালবেলায় উঠে বসে ভাবি, ওয়াও, আমি, মা, বনু, উই অল আর লিডিং আর সেকেন্ড লাইফ, উই গট আ সেকেন্ড চান্স। সো আই ডু এভরিথিং, যা পসিবল হয় খাই, যা পসিবল হয় করি। জব তো করবোই, জবের সাথে সাথে আমার মনে হয় আই হ্যাভ টু এক্সপ্লোর এভরিথিং, বিকজ আই আন্ডারস্টুড হাউ লাইফ ইজ অ্যান্ড হাউ ইট ক্যান পুফ ইন আ সেকেন্ড। তো আমার মনে হয় যতদিন বেঁচে আছেন সব কিছু করা উচিত, সব কিছু এক্সপ্লোর করা উচিত। কে কী ভাবছে, কে কী বললো, আপনি ভাববেন না, আপনার যায় আসে না কে কী ভাবছে, কে কী বললো, বিকজ লোকেরা অনেক কিছু ভাবে, লোকেরা অনেক কিছু বলে, বাট দে হ্যাভ নট গন থ্রু ইয়োর সিচুয়েশন. You have dealt that situation all alone. So kudos to yourself. Kudos to yourself, and you ensure that you're happy, you're healthy, you're taking care of yourself. তো যা ভালো লাগে করুন, বিকজ জীবন খুবই শর্ট অ্যান্ড ইউ ডোন্ট নো কবে সারপ্রাইজ করে দেবে আমাদেরকে। আর এনজয় ইয়োর লাইফ অ্যান্ড হ্যাপি বার্থডে টু পাপা। আমি জানি পাপা তুমি দেখছো, হয়তো যেখানেই আছো, যেমন আছো, ভালো আছো। এই ভিডিওটা বানাবার সাহস হচ্ছিল না, বাট বানিয়ে ফেললাম। তোমাকে অনেক 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 শুভেচ্ছা 65th বার্থডের জন্য পাপা। তোমার বার্থডেতে প্রত্যেক বছর অনেক অনেক গিফট দিতাম তোমাকে। তুমি চলে যাবার পর থেকে আমরা খাওয়াই, যাদেরকে পসিবল আমরা খাওয়াই বা দান করি আমরা, বিকজ তুমি ভালোবাসতে এটা করতে। তো এখনও কন্টিনিউ করি। এই 12 এপ্রিল দেখা যাক কী করতে পারি আমরা। আমি জানি তুমি ওপর থেকে দেখছো এবং খুব খুশি হচ্ছে এবং খুব প্রাউড। নমস্কার, ভালো থাকবেন আপনারা সকলকে। এই এপিসোডটা ভালো লাগলে লিখবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। অ্যান্ড টু এভরি ওয়ান হুজ নিউ, আই এম পায়েল, দিস ইজ পায়েলস ব্লগ। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।
থ্যাংক ইউ, গুড বাই, নমস্কার।